খসড়া বার্তা থেকে সান্ধ্য সংবাদ পরিবেশন করছি আমি সুব্রত মুখার্জি। পূর্ব বর্ধমানের ৩টি স্কুলে গড়া হবে জয় হিন্দ বাহিনী। নিজস্ব প্রতিনিধি বর্ধমান। রাজ্যের বিভিন্ন স্কুলে জয় হিন্দ বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। পূর্ব বর্ধমান জেলার ৩টি স্কুলে এই বাহিনী গড়া হবে। তার মধ্যে জামালপুর, মেমারি ও বর্ধমানের একটি স্কুল রয়েছে। আপাতত প্রতিটি জেলারই ৩ থেকে ৪টি স্কুলে প্রাথমিকভাবে এই বাহিনী তৈরি হবে। পরে অন্যান্য স্কুলে বাহিনী গড়া হবে। বাহিনীতে ৪০ থেকে ৪৫ জন ছাত্রছাত্রী থাকবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বাহিনী বিভিন্ন সামাজিক কাজে যোগ দেবে। তার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নবম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে বিশেষ এই বাহিনী তৈরি করা হবে। তাদের নীল সাদা পোশাক দেওয়া হবে। মহিলাদের সুরক্ষা দেওয়া, নারী পাচার রোধ, নাবালিকা বিয়ে বন্ধ করা সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তারা কাজ করবে। অল্প বয়সে ছেলে বা মেয়ের বিয়ে হলে কি ধরনের সমস্যা হতে পারে তা তারা অভিভাবকদের বুঝিয়ে বলবে। প্রয়োজনে তারা অল্প বয়সীদের সঙ্গে কথা বলবে। নারী পাচারকারীরা কিভাবে সমাজে জাল বিস্তার করে সে সম্পর্কেও তারা মেয়েদের ধারণা দেবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও এই বাহিনী প্রচার করবে। খো খো, সাঁতার, কবাডি সহ বিভিন্ন খেলায় তারা অংশ নেবে। অন্যান্যদেরও উৎসাহিত করবে। বাহিনীর সদস্যদের প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কেউ কোনো দুর্ঘটনায় পড়লে এই বাহিনী প্রাথমিক চিকিৎসার কাজ করবে। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন। সেই সময় জনপ্রিয় স্লোগান ছিল জয় হিন্দ। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার জয় হিন্দ বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে। শারীরিকভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে এই বাহিনী তৈরি হবে। জয় হিন্দ বাহিনী সমাজ গঠনে বড় ভূমিকা নেবে। এই বাহিনী কিভাবে তৈরি হবে তার গাইডলাইন প্রতিটি জেলাতেই পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ডিআই শ্রীধর প্রামাণিক বলেন, বাহিনী তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। জেলায় শিক্ষকদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, পরে তারা পড়ুয়াদের প্রশিক্ষণ দেবেন। এক আধিকারিক বলেন, ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। এই বাহিনীতে যোগ দিলে পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটবে, তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি হবে। তবে কাউকে জোর করে বাহিনীতে নেওয়া হবে না। এরপর আসছি আরেকটি খবরে অন্য ভিন্ন স্বাদের সংবাদ। পূর্বস্থলীতে খালবিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবের সূচনা সমারোহে। রবিবার পূর্বস্থলীতে 22তম খালবিল, চুনো মাছ, পিঠেপুলি এবং প্রাণী পালন উৎসব শুরু হলো। এদিন উৎসবের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রমুখ। উৎসবের প্রধান উদ্যোক্তা হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন উৎসব চত্বরে পালিত হয় জেলা প্রাণী পালন উৎসব। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য ও জেলা আধিকারিকরা। উৎসব উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসেছে মেলা। অতিথিদের জন্য কাঁকড়ার ঝোল, বেগুন পোড়া, ধনেপাতা বাটা ও চুনো মাছের নানা পদের আয়োজনে উৎসব আলাদা মাত্রা পায়। পূর্বস্থলী 1 ব্লকের সমুদ্রগড় ও শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় রয়েছে বাঁশদহ এবং চাঁদের বিলের বিস্তীর্ণ জলাশয়। একসময় বিস্তীর্ণ জলাশয় মজে গিয়ে মাছ চাষ থেকে চাষের জলের যোগান পাওয়া যেত না। বিলের চতুর্দিকে থাকা কয়েকশো মৎস্যজীবী পরিবার অসহায়ভাবে জীবনযাপন করতেন। 2001 সালে স্বপনবাবু বিস্তীর্ণ জলাশয়ের পাশাপাশি খোলসে, পুঁটি, চাঁদা, ভেদা, মৌরলা সহ নানা চুনো মাছ বাঁচাতে উদ্যোগী হন। পাশে পান বিভাস বিশ্বাস ও দিলীপ মল্লিকদের মতো উৎসাহী যুবকদের। জলাশয় ও চুনো মাছ বাঁচাতে 25 ডিসেম্বর শুরু করেন খালবিল চুনো মাছ পিঠেপুলি উৎসব। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় 200 বিঘার বেশি জলাশয় সংস্কার করা হয়। সেই জলাশয়ে মাছ চাষের উদ্যোগ শুরু হয়। মুখ্যমন্ত্রী এই জলাশয় নিয়ে লেখেন, খাল বিল ও জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্যা। চুনো সহ অন্যান্য মাছ ছাড়া হয় জলাশয়ে। হাসি ফোটে মৎস্যজীবীদের মুখে। চাষের জমিতেও জলের যোগান বাড়ে। পাশাপাশি নানান সৌন্দর্যায়নের ফলে
পর্যটকদের ভ্রমণের কেন্দ্র হয়ে উঠেছে বাঁশদহ এবং চাঁদের বিল এলাকা। অতিথিদের ছাড়াও শ্রমজীবীদের জন্য গড়ে উঠেছে একটি গেস্ট হাউস, তৈরি হয় খাল বিল ওয়েলফেয়ার সোসাইটি। বিলের পাড়ে গড়ে উঠেছে চুনোকালী মন্দির। জলাশয়ের কচুরিপানা দিয়ে হস্তশিল্প আজ কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে। 2 বছর করোনার দাপটের পর এবার উৎসব ঘিরে জনজোয়ার। এদিন উৎসবের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী বলেন, স্বপনবাবু এমন ভাবনার জায়গায় না এলে বুঝতেই পারতাম না খাল বিলকে কেন্দ্র করে উৎসব হয়। সত্যিই ব্যতিক্রমী ভাবনা। আন্তরিকতা না থাকলে এমন উৎসব করা সম্ভব নয়। আমরা বড় বড় মাছ খেয়ে অভ্যস্ত, অথচ চুনো মাছে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম আছে। এখন অধিক লাভের আশায় জলাশয় বুঝিয়ে অট্টালিকা হচ্ছে, হারিয়ে যেতে বসেছে চুনো মাছ। স্বপনবাবুর অভিনব উদ্যোগে সবসময় পাশে থাকবো আমরা। বেচারাম বাবু বলেন, প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা থাকলেই জলাশয় ও চুনো মাছকে বাঁচাতে এমন উৎসব করা সম্ভব। এখানে না এলে স্বপনবাবুর এমন দৃষ্টান্তমূলক উৎসব দেখতে পেতাম না। স্বপনবাবু বলেন, উৎসবে আজ মানুষের উপস্থিতি আমাকে আরো উৎসাহিত করছে। আগামী দিনে বিলের পাড়ে কর্মসংস্থানের লক্ষ্যে আরো অনেক কিছু করার ভাবনা রয়েছে। এরপর আসছি ক্রীড়া সংবাদে। সাকিবের সঙ্গে লিটনকেও নিল নাইট রাইডার্স। হুহু করে তখন দর উঠছে শ্যাম কারান, বেন স্টোকসদের। ফ্র্যাঞ্চাইজিদের টেবিলে চরম ব্যস্ততা চলছে, একে অন্যকে টেক্কা দেওয়ার চেষ্টা। অথচ নাইট রাইডার্স শিবিরে ধরা পড়ল ব্যতিক্রমী ছবি। লড়াই থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলেন KKR কর্তারা, অবশ্যই বাধ্য হয়ে। বড় বড় দর হাঁকার পুঁজিই ছিল না যে। শাহরুখ খানের দল 7,50,00,000 টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল। টপ অর্ডার ব্যাটিং আর ডেথ ওভার বোলিং এর রোগ সারিয়ে তোলার উপরই জোর দিয়েছিলেন নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাই নামী ক্রিকেটারদের পিছনে দৌড়য়নি নাইটরা। এবারে নিলামে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি সবচেয়ে বেশি 1.5 কোটি টাকা দিয়ে নিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে, যিনি নিলামের শুরুতে অবিকৃত থেকে গিয়েছিলেন। পরের বারে অবশ্য তাকে নিতেই ঝাঁপিয়ে পড়ে কলকাতা। উল্লেখ্য, 2021 সালের IPL-এও তিনি KKR স্কোয়াডে ছিলেন, কিন্তু সেভাবে খেলার সুযোগ পাননি। সাকিব মাঠে নামেন মাত্র 8টি ম্যাচে, তাতে 47 রান করার পাশাপাশি 4টি উইকেট নেন। এহনো সাকিবকে দলে ফিরিয়ে আনার পিছনে অবশ্য অন্য অঙ্ক কাজ করছে বলে মনে করছে ক্রিকেট মহল। ডেথ ওভার বোলিং এর পাশাপাশি লোয়ার মিডল অর্ডার ব্যাটিংকেও মজবুত করার তাগিদ রয়েছে নাইটদের। অলরাউন্ডার সাকিবের উপর তাতে ভরসা করাই যায়। কোটি টাকা খরচ করে অলরাউন্ডার ডেভিড ওয়াইসকেও নেওয়া হয়েছে। 90 লক্ষ টাকায় এসেছেন উইকেট রক্ষক এন জগদীশন, জোরে বোলার বৈভব অরোরা, লেগ স্পিনার সুয়াস শর্মা, ব্যাটসম্যান মনদীপ সিং এবং বাঁহাতি পেসার কুলবন্ত খেজরোলিয়া নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন। এমনকি বাংলাদেশের ওপেনার লিটন দাসকেও 50 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছেন কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু বাংলার কোনো ক্রিকেটারদের নাইটদের স্কোয়াডে জায়গা হয়নি। গত IPL-এ 7 নম্বরে শেষ করেছিল নাইট রাইডার্স। সেই ব্যর্থতার কারণে কোপ পড়েছে অনেক ক্রিকেটারের উপর। ছেড়ে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানে, অ্যারন ফিঞ্চ, মোহাম্মদ নবীর মতো তারকাদের। সরে দাঁড়িয়েছেন প্যাট কামিন্স, স্যাম বিলিংস, অ্যালেক্স হেসেলরা। ট্রেডিং উইন্ডোতে রহমুন্নুল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর ও লকি ফার্গুসনকে নিয়েছিল কলকাতার দলটি। তবে ওপেনিং জুটি নিয়ে কিছুটা সমস্যা ছিল। ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে গুরবাজ যদি ওপেনও করেন, বিকল্প ওপেনারের খোঁজে ছিল KKR টিম ম্যানেজমেন্ট। তাই লিটনের অভিজ্ঞতার উপরই ভরসা রাখা হয়েছে। ডেথ ওভারে আন্দ্রে রাসেলের উপর নির্ভরতাও কমাতে চাইছে KKR। তবে বর্ষিয়ান ওয়াইসকে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকছেই। নমস্কার, আজকে সান্ধ্য সংবাদ পরিবেশন আমি এখানেই শেষ করছি।